টকটকে লাল চোখে আমার দিকে তাকিয়ে বলল, ওই জল দিলি না? অদৃশ্যের মিষ্টি স্বরটা বিকৃত হয়ে গেছে। বুঝতে কষ্ট হলো না এই ভাঙা সরকার। বুঝলুম কাগজে কলমে নয়, বুড়ো রাতনা অদৃশ্যকে ভর করেছে। শঙ্কিত হয়ে জিজ্ঞেস করলুম, কে তুমি? গল্প গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু সেই গল্পের মধ্যে যখন থাকে রহস্য, থাকে রোমাঞ্চের আভাস, থাকে এক গা ছমছমে অনুভূতি, তখন সে গল্প হয়ে ওঠে আরও মনোগ্রাহী। বাংলা এবং বিশ্ব সাহিত্যের এমনই গল্পের সম্ভার নিয়ে আমাদের এই আসর, ট্রেল অফ টেরার। আজকের গল্প ডক্টর গৌরীদের লেখা অলৌকিক। লেখিকার জন্ম 1939 সালের 26শে জানুয়ারি। তার বাবার নাম ঋষি রাম মিত্র ও মায়ের নাম অনিমা মিত্র। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় পিএইচডি করেছেন। তিনি তার সাহিত্য জীবনে বসুমতী, সাপ্তাহিক বর্তমান, শুকতারা, নবকল্লোল সহ নানা পত্রিকায় লিখেছেন। তার লেখা উল্লেখযোগ্য বইগুলির মধ্যে ডাক্তারের ডায়েরি, রোমাঞ্চকর ভূতের গল্প, গা ছমছমে ভূতের গল্প, রাত যখন 12টা, ভূতেরা ভয়ঙ্কর, অমাবস্যার চাঁদ, ডাকাতকালীর জঙ্গলে, রঙ্গব্যঙ্গ সঙ্গীত, কমেডিয়ানদের কথা, ষষ্ঠীর দলের কাণ্ড কারখানা, ড্রাকুলা, মহাভারতের প্রেম কথা অন্যতম। মূলত শিশু কিশোরদের জন্য গড়পাড় রোডের বাসিন্দা গৌরীদের লেখনী অনন্য সাধারণ। বর্তমানে নানা সম্মানীয় পদ তিনি আলোকিত করে আছেন ও সাহিত্য রত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। এমএসসি পরীক্ষা দিয়ে সত্যেন ফিরে গেল তার মফস্বলের বাড়িতে। কলকাতার এই মেসে একসঙ্গে একই ঘরে আমরা পাশাপাশি কাটিয়েছি 5-5টা বছর। ছাড়াছাড়ি হবার সময় কেউই আমরা চোখের জল সংবরণ করতে পারলাম না। সত্যেন আমার হাত দুটো ধরে জল ভরা চোখে বলে, আমায় ভুলিস নে ভাই, যদি পারিস তো একবার আমাদের গ্রামে যাস, দেখবি খুব ভাল লাগবে তোর। উদ্গত অশ্রু সংযত করে কোনো রকমে বললাম, নিশ্চয়ই যাব, তবে গ্রাম দেখতে নয়, তোকে দেখতে। কথাটা যখন বললাম তখন ভাবতেও পারিনি সত্যেনকে দেখতে গিয়ে জীবনে কত বড় একটা অভিজ্ঞতা সঞ্চয় করে আসতে হবে। এই ছাড়াছাড়ির মাত্র 3 মাস পরেই পাটনা থেকে একটা কাজে কলকাতা আসতে হলো। ঠিক করলাম এই ফাঁকে সত্যেনদের বাড়িতেও একটু ঘুরে আসব। ঠিকানাটা পকেটে রেখে একদিন সত্যি সত্যিই রওনা হলাম অজ পাড়াগাঁর পথে। ট্রেন চলেছে মন্থর গতিতে, তাতেও যদি বা রক্ষে ছিল, কিন্তু হঠাৎ ফাঁকা মাঠে দাঁড়িয়ে যেতেই প্রমাদ গুনলুম। লাইন ক্লিয়ার পেতে ঘণ্টাখানেক দেরি হলো। শেষমেশ যখন পৌঁছলুম তখন সন্ধে 6টা। মনে করলাম ফিরে যাই, অজানা অচেনা জায়গা, কিন্তু দুর্ভাগ্য, ফেরার ট্রেন আবার সেই পরদিন সকালে। স্টেশনটা ছোট, না আছে শেড, না আছে ওয়েটিং রুম। বাধ্য হয়ে সত্যেনদের গ্রামের সন্ধান করতে হলো। স্টেশন মাস্টার মশাইকে জিজ্ঞেস করতে তিনি বললেন, সোজা উত্তরে ক্রস 2 হাঁটলেই হাটভাঙা গ্রাম। এবেলা বেরিয়ে পড়ুন, ঘন্টা 2-এর মধ্যে পৌঁছে যাবেন। আমতা আমতা করে বললুম, কিন্তু সন্ধে হয়ে আসছে, এতটা পথ একা একা। স্টেশন মাস্টার আমার মুখের দিকে একবার তাকিয়ে আমার আপাদ মস্তক ভালো করে নিরীক্ষণ করে মুচকি হাসলেন। কলকাতার বাবু তো অভ্যাস নেই, দেখুন এখানে যারা নামিয়ে তারা ওই প্রত্যেকে হেঁটেই মেনে দেয়। এখানে ওসব শহরের মতো গাড়ি ঘোড়া পাওয়া যায় না। কথা কটা বলে তিনি হন হন করে এগিয়ে গেলেন। মনে মনে ভাবলাম সত্যেনকে খবর না দিয়ে আসাটা খুব অন্যায় হয়েছে। কোনো উপায়ান্তর না দেখে মনে মনে উত্তর দিকটা হিসেব করে হাঁটতে শুরু করলুম।
সূর্য ডুবে গিয়েছিল অনেকক্ষণ। এতক্ষণ তার আলোর রেশটা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে বৃদ্ধের দৃষ্টি কমে আসার মতো চারদিক আবছা হয়ে আসতে লাগল। ছাইরঙা আকাশের বুকে একটি দুটি করে তারা ফুটতে লাগল। কিন্তু কোথায় সত্যেন্দ্রের হাট ভাঙা গ্রাম? স্টেশন থেকে বেরিয়ে তবু দু একটা কুঁড়ে ঘর চোখে পড়েছিল, এখন আর তাও চোখে পড়ছে না। দুক্রোশ পথ যেন আর শেষ হয় না। আশ্চর্য, এ কেমন গ্রাম? সন্ধে হতে না হতে ঘরে দুয়ার দিয়েছে। হাতের ছোট্ট হালকা অ্যাটাচিটা যেন খুব ভারী হয়ে গেছে। পা দুটো অতিরিক্ত পরিশ্রমে রীতিমতো টলমল করছে। পার্টনার ছেলে আমি, পড়াশোনা করেছি কলকাতায়, যেখানে প্রতি পদক্ষেপে গাড়ি চাপা পড়ার ভয়। এমন নির্জন গ্রামের বিষয় ধারণার অতীত। হঠাৎ চোখে পড়ল খানিক দূরে ছোট্ট আলোর বিন্দু। প্রথমটা ভাবলুম হয়তো কোনো জন্তু, পরক্ষণেই মনটা নেচে উঠল। যাক, সামনেই একটা কুঁড়ে ঘর। ছোট্ট জানলার ভেতর দিয়ে খুব সামান্য আলোর ইঙ্গিত। কয়েক পা এগোতেই ছপ করে একটা শব্দ হলো। চমকে উঠলাম। সামনেই পুকুর, কচুরিপানায় ঢাকা। একটু অসাবধান হলেই সব শুদ্ধ তলিয়ে যেতুম। ভয়ে বুকটা গুড়গুড় করে উঠল। পুকুরটা পেরোতেই কুঁড়ে ঘর, সামনে বড় দাওয়া। শরীর বই ছিল না। অ্যাটাচিটা নামিয়ে বসে পড়লুম দাওয়ার ওপরেই। তারপর সেখান থেকেই হাঁক দিলুম, কে আছেন? দরজাটা একবার খুলবেন? কোনো সাড়া নেই। আবার ডাকলুম, কেউ সাড়া দিল না। ভাবলুম সাড়া না দিক, এই দাওয়ার ওপর শুয়েই কোনো রকমে রাতটা কাটিয়ে দেব। তারপর সকালে যা হয় একটা ব্যবস্থা করা যাবে। কিন্তু মাঝরাতে বাড়ির লোক যদি চোর মনে করে, পরিণতিটা ভাবতেই অ্যাটাচি হাতে উঠে দাঁড়ালুম। না, বাড়ির লোকদের জানাতেই হবে। রেডিয়াম ডায়েল লাগানো ঘড়িটাকে চোখের সামনে আনতেই দেখলাম রাত 9টা বাজে। 3 ঘন্টা! 3 ঘন্টা একটানা এসেও 2 ক্রোশ পথ শেষ হলো না। না, আজ আর নয়। ঘরের দরজাটা বন্ধ। জোরে জোরে ধাক্কা দিলুম। চেঁচিয়ে ডাকলুম, কে আছেন? দরজা খুলুন! আশ্চর্য, নিজের গলার স্বর যে কত ভয়ঙ্কর শোনায়, আজ প্রথম তা টের পেলুম। দরজা ধাক্কাতেও যখন দরজা খুলল না, কি করব ভেবে না পেয়ে বসে পড়লুম। আর ঠিক তখনই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দরজাটা খুলে গেল। তড়িৎ বেগে উঠে দাঁড়ালুম। বললুম, ভেতরে কে আছেন? একবার শুনুন। কেউ সাড়া দিল না। কিন্তু আমি হলফ করে বলতে পারি, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ও দরজা কেউ না খুলে দিলে হাওয়ায় খুলতে পারে না। জোয়ান তাগড়া চেহারা আমার, দুবেলা ডন বৈঠক করা আর আদা ছোলা খাওয়া শরীর। মেসের ছেলেরা ঠাট্টা করে বলতো, পাটনাই বলদ। হেন আমি কেমন যেন ভয় পেয়ে গেলুম। মনে হলো ভেতরের ঘর থেকে যেন একটা গোঙানির শব্দ আসছে। তবে কি কেউ অসুস্থ? মনে সাহস পেলুম। দরজা দিয়ে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা কনকনে ভিজে বাতাস আমার শরীরের ওপর এসে পড়ল। একটা ঘরের চৌকাঠের কাছে ক্ষীণ আলোর রেখা চোখে পড়ল। তাহলে এই প্রদীপের আলোটাই কি জানলা দিয়ে আমায় হাতছানি দিয়ে ডেকেছিল? সাহস করে আর একটু এগিয়ে উকি মারলুম। মাঝারি আকারের ঘর। ঘরের মধ্যে কোনো আসবাব নেই, শুধু কোণের দিকে একটা জলের ঘড়া আর তার পাশে পেতলের একটা ঘটি। মেঝেতে মাদুর বিছিয়ে দরজার দিকে পেছন করে সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে এক বৃদ্ধ। মাথার চুলগুলো সাদা। শিওরে একটি প্রদীপ, সামান্য তেল, যে কোনো মুহূর্তে নিভে যাবার সম্ভাবনা। যেখানে দাঁড়িয়েছিলুম সেখান থেকেই প্রশ্ন করলুম, শুনছেন? হাটভাঙা গ্রামটা আর কত দূর বলতে পারেন? লোকটা যেন শুনতেই পেল না। প্রাণের দায়ে ডাকতে লাগলুম বারবার। কখন যেন বৃদ্ধের একেবারে কাছে এসে দাঁড়িয়েছি খেয়াল ছিল না। মনে হলো বৃদ্ধটি যেন একটু নড়ল। আশা হলো বুড়ো হয়তো কালা, এতক্ষণে শুনেছে।
এই ভেবে একটু জোরেই ডাকলুম। এবার মুখ ফেরালো বৃদ্ধ, আর চমকে উঠে দুপা পিছিয়ে গেলুম আমি। এ কি মানুষ না নরকঙ্কাল? কটুরাগত চোখ, কালীবর্ণ মুখ, দেহের ওপরের অংশটায় শুধু হাড়ের একটা পাতলা চামড়া ফেলা। বৃদ্ধটির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কথা না বলে ইশারা করে ঘড়াটা দেখিয়ে দিল। বুঝলাম শেষ সময়ে একটু জল চায়। হাতের অ্যাটাচিটা নামিয়ে জল গড়াতে গেলুম। ঘড়া শূন্য। বৃদ্ধ তখন আমার দিকে তাকিয়ে অতি কষ্টে উচ্চারণ করল, জল, জল দে। মনের মধ্যে পরোপকার বৃত্তিটা মাথা চাড়া দিয়ে উঠল। বন্যার সময় রিলিফের কাজে নাম লিখিয়েছিলুম। ঘরে ঘরে গিয়ে সাহায্য চেয়েছি, তবে গ্রামে যেতে হয়নি। সুতরাং পশ্চিম বাংলার গ্রাম সম্বন্ধে এই 3 ঘন্টায় একটা ধারণা গড়ে উঠেছিল। পেতলের ঘটিটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। কাছেই সেই কচুরিপানা ভরা পুকুর। পকেটে দেশলাই ছিল। জ্বালতে জ্বালতে এগিয়ে গেলুম বেশ কিছুটা। কিন্তু আশ্চর্য, পুকুরটা খুঁজে পেলুম না। অথচ পুকুরের ধার দিয়ে বাড়িটায় গিয়েছিলুম। ঘোরাঘুরি সার হলো। বেশ খানিক বাদে ক্ষুণ্ণ মনে শূন্য ঘটি হাতে ফিরে এলুম বৃদ্ধের কাছে। মনের মধ্যে একটা লজ্জা, একটা সহানুভূতি। দেখলুম বিস্ফারিত স্থির দৃষ্টিতে বুড়ো আমার দিকেই তাকিয়ে আছে, মুখটা হাঁ করা। ভাবলুম জল চাইছে। আরো কাছে এগিয়ে গেলুম। আর জলের প্রয়োজন নেই। নিষ্পন্দ নিথর দেহ। বিভৎস মুখটা আরো বিভৎস হয়ে উঠেছে, কিন্তু চোখের দৃষ্টিটা যেন জীবন্ত। বুকটা গুড়গুড় করে উঠল। ঘটিটা সেখানে নামিয়ে রেখে দরজার কাছ থেকে আরেকবার তাকালুম পেছন ফিরে। ক্ষীণ প্রদীপের আবছা আলোয় দেখলুম সেই দৃষ্টি জলজল করছে। কই রে, জল দিলি না? চমকে উঠলুম। তবে কি বুড়ো মরেনি? ফিরলুম। তাকে বলা প্রয়োজন। আমায় ক্ষমা করবেন, কোথাও জল পাইনি। কিন্তু সেই নিষ্পন্দ শরীরে এতটুকু প্রাণের স্পন্দন পেলুম না। তবে কি এ আমার মনের ভুল? মনে জোর আনলুম, আমি তো ভীতু নই। তবে কি মরণাপন্ন ব্যক্তিকে জল দিতে না পারার অব্যক্ত রূপ ওই বৃদ্ধের কণ্ঠস্বর রূপে ব্যক্ত হচ্ছে? অ্যাটাচিটা তুলে চৌকাঠের বাইরে পা দিলুম। আর ঠিক তখনই আরো স্পষ্ট, আরো কাছে শুনলুম, কই রে, জল দিলি না? চকিতে ঘুরে দাঁড়ালুম। দপদপ করে নিভে গেল প্রদীপ। কিন্তু তারই মধ্যে শিহরিত হয়ে দেখলুম শয্যা খালি। কেবল শতচ্ছিন্ন একটা মাদুর পড়ে আছে। ঊর্ধ্বশ্বাসে ছুটে চললুম দিক বিদিক জ্ঞান হারিয়ে। যতই ছুটি না কেন পাল্লা দিয়ে ছুটছে সেই ভাঙা ভাঙা কণ্ঠস্বর, কতক্ষণ ছুটেছি জানি না। একসময় পা দুটো ভারী হয়ে এলো। বেশ টের পেলুম সমস্ত শরীর কাঁপছে। সেই নিশ্চিদ্র অন্ধকারে হু হু করে বাতাস হয়েছে। মনে হচ্ছে হাজার হাজার অশরীরই আমার পেছনে ধাওয়া করেছে। মাথার ওপর অদ্ভুত সব পাখির ডাক। চারদিকে ফিস ফিস শব্দ ক্রমশ আমাকে গ্রাস করে ফেলতে লাগলো। চোখের সামনের দৃষ্টি ঢেকে ফেলছে অন্ধকার। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ার আগের মুহূর্তেও শুনতে পেলুম সেই বৃদ্ধের ভাঙা কণ্ঠস্বর, জল দিলি না? কই রে, জল দিলি না? চোখ খুলে দেখলুম সোনালি রোদে ভরা গ্রাম বাংলার রূপ। শুয়ে আছি মাঠের ধুলায়। কোথাও জনবসতির চিহ্ন নেই।
ধীরে ধীরে বিহ্বল ভাবটা কেটে আসছে। রাতের দুঃস্বপ্ন বুদবুদের মতো ফুটে উঠছে বারবার। শরীরে অসহ্য ব্যথা। কোনো রকমে উঠে বসতেই কে ডাকল, বাবু কোথাতে আসতিস? কোথা জাতি ছিলে? আমার পিছনে দাঁড়িয়ে দুটি গ্রামবাসী। এতক্ষণ ওদের লক্ষ্য করিনি। ওদের দেখে গায়ে শক্তি এলো। তড়াং করে লাফিয়ে উঠলুম। কোথায় গেল ক্লান্তি? মনে হল নতুন করে যেন বেঁচে উঠলুম। কিন্তু ওদের প্রশ্নের কি জবাব দেব বুঝতে পারছি না। আমার মনে তখন হাজার প্রশ্নের ভিড়। সত্যেনের কাছে যাবার শখ মিটে গিয়েছিল, তবু কৌতূহল নিবৃত্তির জন্য জিজ্ঞেস করলুম, এটাই কি হাটভাঙা গ্রাম? আমার প্রশ্নে ওরা বিহ্বল দৃষ্টিতে তাকালো পরস্পরের দিকে। তারপর অবাক হয়ে বলল, হাটভাঙা গ্রাম? ও তো স্টেশনের উত্তর দিকে। বললুম, তবে এটা কি গ্রাম? দিক ভুল করেছি এতে আর সন্দেহ ছিল না। ওরা যা বলল তাতে বোঝা গেল এটা স্টেশনের দক্ষিণের হাঁটুরে বাজার। এখানে থাকতো যত হাঁটুরে। হাটভাঙায় বসত বিরাট হাট, দেখবার মতো। তারপর একদিন হাঁটুরে বাজারে লাগলো মড়ক। সবাই পালালো। পালালো না এক বুড়ো, বলল, মরতে হয়তো নিজের ভেটেতেই মরব, কোথাও যাব না। ওদের মধ্যে একজন আঙুল দিয়ে কিছুটা দূরের একটি জায়গা দেখিয়ে বলল, ওই যে বাজপোড়া শুকনো বটগাছটা দেখতেছেন, ওটা ছাড়িয়ে একটু দূরে গেলেই দেখতে পাবেন একটা কচুরিপানার পুকুর। তারই ধারে ছিল বুড়োর ঘর। 3 কুলে তার কেউ ছিল না বাবু। মরবার সময় 1 ফোঁটা জল তার মুখে দেওয়ার মতো কেউ ছিল না। জল জল করে বুড়োটা মরল। শেষ তেষ্টাও মিটল না, আর সৎকারও হলো না। শেয়াল কুকুরে দেহটা টানা ছেঁড়া করল। অন্য লোকটি গলা খাটো করে বলল, সেই থেকে বুঝলেন বাবু, বুড়ো রোজ রেতে জল জল করে ঘুরে বেড়ায়। রেতের বেলা আমরা এ পথে হাঁটি না বাবু। তারপর একটু অবাক হয়ে বলল, তা বাবু হাট ভাঙায় না গিয়ে উল্টো পথে চলে আইছিস? রেতে কিছু দেখনি তো? ওদের প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে হলো না। বললুম, স্টেশনের পথটা দেখিয়ে দেবে? চল না বাবু, আমরাও তো এই পথেই যাব। পথ চলতে চলতে পার হলুম সেই পুকুর, আর তার ধারে মাটি ভেঙে পড়া দেওয়ালের বৃদ্ধের সেই পোড়ো বাড়িটা। তবে পুকুরটা কাল রাতে খুঁজে পেলুম না কেন? এই কেনর উত্তর আর পেলুম না। 20 শতাব্দীর বিজ্ঞানের ছাত্র আমি। সব ব্যাপারটা পাড়া গেঁয়ে বলে উড়িয়ে দিলেই চুকে যেত ল্যাটা। কিন্তু কেন জানি না, বুড়োর সেই জল জলে চোখ, হাঁ করা মুখ আর ভাঙা কণ্ঠস্বর কিছুতেই মন থেকে গেল না। মনে হতে লাগলো সে সব সময় আমার সঙ্গে সঙ্গে ফিরছে। এই ঘটনার মাসখানেকের মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখনও পরীক্ষার ফল বেরোয়নি। একঘেয়ে জীবন, আলস্যে বিলাসে দিন কাটছে। সন্ধেবেলা 1 হাত তাস খেলবো বলে ক্লাবে যাচ্ছি। হঠাৎ শুনলুম বাইরের ঘরে বেশ তুমুল তর্ক চলছে। উকি মারলুম কি হচ্ছে জানতে। দেখলুম আমার ছোট ভাই অদৃশ আর তার কলেজের বন্ধু গৌতম। আমাকে ডেকে অদৃশ বলল, দাদা দাদা একবার এদিকে শোন। অদৃশ আমার থেকে বছর 3 ছোট, কিন্তু খুব ভালোবাসে আমাকে। ওর ডাক এড়াতে পারলুম না। মুখ চোখ লাল করে ও বলল, মৃত্যুর পরে অস্তিত্বটা কি মিথ্যে? প্ল্যান চেটে কতজন তো আত্মাকে এনেছে, তবে এসব কি ধাপ্পা? রবীন্দ্রনাথ, তিনিও তো শুনেছি তার ছোট ছেলেকে মৃত্যুর পরে প্ল্যান চেটে ডেকে কথা বলেছিলেন। এই গৌতম বলছে নাকি মিথ্যে,
ভাঁওতা এসব। এই তুই বলতো কোনটা সত্যি? গৌতম আমার দিকে তাকিয়ে অপেক্ষাকৃত শান্তভাবে বলল, বলুন দাদা, আপনি যা বলবেন তাই আমরা মেনে নেব। বড় দোটানায় পড়লুম। আগে হলে কি বলতুম জানি না, কিন্তু এখন সমস্ত অনুভূতি একত্রিত করে মনে মনে বললুম, আছে আছে, কিছু আছে। আমাকে চুপ করে থাকতে দেখে ওরা দুজনেই ব্যস্ত হয়ে উঠল। কিন্তু সত্যিই হোক আর মিথ্যেই হোক, ভাইয়ের দিকে রায় দিলে গৌতমের অবিশ্বাসী মন আরও অবিশ্বাসী হয়ে উঠবে। তাই বললুম, রবীন্দ্রনাথ সম্বন্ধে যা বললে তা আমার একেবারেই অজানা, তবে কোনো কিছুতে বিশ্বাস বা অবিশ্বাস নির্ভর করে অভিজ্ঞতার ওপর। আরও কিছুটা জ্ঞানগর্ভ বক্তৃতা দেওয়ার ইচ্ছে ছিল, থামিয়ে দিল গৌতম। সোৎসাহে বলে ওঠে গৌতম, কারেক্ট, দাদা একদম ঠিক বলেছেন। প্ল্যান চেটে প্রমাণ করতে হবে তোর কথা সত্যি কিনা। কিরে, পারবি আত্মাকে ডেকে এনে প্রমাণ করতে? বল। অদৃশ বেশ চিন্তায় পড়ে। বুঝলুম এমন আকস্মিক প্রস্তাবের জন্য ও প্রস্তুত ছিল না, কিন্তু হেরে যাবার ছেলেও নয়। বরাবর ও ছিল ডানপিটে আর জেদি। আমার দিকে তাকিয়ে চট করে জবাব দেয়, পারি, যদি দাদা সেখানে উপস্থিত থেকে সাক্ষী হয়। নয় তো নয়, তৃতীয় ব্যক্তি না থাকলে তুমি তো সব ব্যাপারটা অস্বীকার করতে পারো। গৌতম কাঁধ ঝাঁকিয়ে বলে ওঠে, এ তো খুব ভালো প্রস্তাব। নয়তো তুমিও হাত কাঁপিয়ে পেন্সিল চালিয়ে আমার বিশ্বাসটা মিথ্যে প্রমাণ করার চেষ্টা করবে। দেখলুম রাগে অপমানে অদৃশ্যের ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে। গম্ভীর হয়ে বলে, বল দাদা, রাজি তো? ভেতর থেকে কে যেন বলছে, খুব রাজি। কিন্তু মুখে বললুম, তোদের মধ্যে আবার আমায় কেন? তার চেয়ে তোদের কোনো বন্ধুকে বরং। কথা শেষ হবার আগেই ওরা দুজনেই প্রচণ্ড আপত্তি করে উঠল। না না দাদা, তা হবে না, না না, একদম একদম না, না না, তা হবে না। রাজি হলাম। ঠিক হলো আগামী রবিবার সন্ধ্যা 6টার মধ্যে আমার স্টাডি রুমে সবাই জড়ো হবে। একটেরে ছোট্ট এই ঘরটা সত্যিই প্ল্যানচেটের উপযোগী ছিল। অদৃশ্যী উদ্যোগী হয়ে সব সাজ সরঞ্জাম জোগাড় করল। টেবিল চেয়ার সরিয়ে রাখা হলো একটি তেপায়া, তার চারপাশে 3টি চেয়ার। তেপায়ার ওপর একটি সাদা কাগজ, একটি পেন্সিল। ঘরের জানলা দরজাগুলো ভালো করে এঁটে দিয়ে খুব কম পাওয়ারের একটা নীলচে আলো জ্বেলে দেওয়া হলো। ঘড়িতে ঠিক 7টা, বাইরেও অন্ধকার। আমরা যে যার চেয়ারে বসলুম। এবার ঠিক হবে কার আত্মাকে ডাকা হবে। ওরা নিজেদের মধ্যে সদ্যমৃত বন্ধু আত্মীয়ের কথা বলা বলি করছে। আমি কেমন যেন অন্যমনস্ক মনে সাদা কাগজের ওপর পেন্সিল বোলাচ্ছি। হঠাৎ অদৃশ আমার হাত থেকে সাদা কাগজটা তুলে নিল। তার চোখে প্রচণ্ড বিস্ময়। একবার আমার দিকে তাকিয়ে ও কাগজটা গৌতমের হাতে দিল। গৌতম অনেকক্ষণ ধরে সেটা দেখে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা কার ছবি দাদা? ছবি? কই দেখি। খুব অবাক হয়ে তাড়াতাড়ি কাগজটা ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে দেখলুম। দেখে চমকে উঠলুম। একটু আধটু আঁকার হাত ছিল, কিন্তু পাকা হাতের মতো এমন ছবি আমার হাত থেকে যে জন্ম নিতে পারে তা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনি। অবাক বিস্ময়ে তাকিয়ে ভাবছি, এমন অলৌকিক ঘটনা ঘটল কি করে? হাটভাঙা গ্রামের সেই কঙ্কাল ছাড় বুড়োর হুবহু প্রতিকৃতি ফুটে উঠেছে সাদা কাগজটায়। এমনকি সেই জল জলে জীবন্ত চোখ দুটি, সেই হাঁ করা মুখ। কানের কাছে ভাঙা ভাঙা স্বরে কে যেন বলে উঠল, কই জল দিলি না? কই রে, জল দিলি না? সমস্ত পরিবেশটা যেন হঠাৎ থমথমে হয়ে উঠল। দেখলাম অদৃশ এক দৃষ্টে তাকিয়ে আছে ছবিটার দিকে, আর গৌতম আমার দিকে। মনের ভাব গোপন করে বললুম, এই লোকটা বছর 2 আগে মারা গেছে। শেষ সময়ে জল জল করেই প্রাণটা বেরিয়েছে। এর সম্বন্ধে কিছু জানতে চাই। মাস কয়েক আগে হাটুরে বাজার গ্রামে এক অদ্ভুত পরিস্থিতিতে আমি একে দেখেছি। তোমরা বরং এক মনে এই বৃদ্ধকেই স্মরণ করো।
গৌতম প্ল্যান মতো পেন্সিলটা চেপে ধরল। আমি ধরলুম ওর হাত। হাজার ডাকাডাকিতেও অদৃশ তার হাত বাড়াল না। সেই আধো অন্ধকারে দেখলুম ওর চোখ দুটো কি অস্বাভাবিক জল করছে। ঠিক তখনই পিঠের কাছে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা লাগল। ঘরের জানলা দরজা বন্ধ, বাতাস আসার পথ কোথায়? কথাটা ভাবতেই সমস্ত শরীরে শিহরণ খেলে গেল। সঙ্গে সঙ্গে টেবিলটা দুলতে লাগলো, কিন্তু ছবিটা স্থানচ্যুত হলো না। সভয়ে হাতটা সরিয়ে নিলুম। দেখলুম গৌতম হাত গুটিয়ে নিয়েছে। ওর চোখে মুখে পরিষ্কার আতঙ্কের ছায়া। টেবিলটা আবার নেমে এলো যথাস্থানে। এবার সেই ছবিটা আপনা আপনি সোজা হয়ে দাঁড়িয়ে রইল বেশ খানিকক্ষণ। তারপর ঝপ করে পড়ে গেল। গৌতম তার ঠান্ডা হাত দিয়ে আমার হাতটা সজোরে চেপে ধরল। এর মধ্যেও মনে একটা শান্তি এলো যে গৌতম হেরে গেছে। কিন্তু ও কি? অদৃশ্যের হঠাৎ কি হলো? সে অস্থির হয়ে মাথা দোলাতে দোলাতে টকটকে লাল চোখে আমার দিকে তাকিয়ে বলল, জল দিলি না? অদৃশ্যের মিষ্টি স্বরটা বিকৃত হয়ে গেছে। বুঝতে কষ্ট হলো না এই ভাঙা সরকার। বুঝলুম কাগজে কলমে নয়, বুড়ো রাতনা অদৃশ্যকে ভর করেছে। শঙ্কিত হয়ে জিজ্ঞেস করলুম, কে তুমি? অনেক দূর থেকে ভাঙা গলায় ভেসে এলো উত্তর, নিবারণ মণ্ডল। তোমার ঘর কোথায়? হাটুরে বাজার। এখনো কি সেখানে আছো? না। তবে কোথায় আছো? এখানে, তোমার কাছে। কেন? আমার কাছে কেন? তুই আমায় জল দিবি না? হাতের কাছেই গেলাসে জল ছিল। তাড়াতাড়ি সেটা তুলে ধরলুম অদৃশ্যের দিকে। বললুম, এই তো জল খাও, খেয়ে চলে যাও, আর এসো না। কিন্তু জল খাবার এতটুকু উৎসাহ দেখা গেল না প্রেতাত্মার। অদৃশ হাঁ করে বসে আছে। ওর চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। গৌতম ফ্যাকাশে মুখে ঠক ঠক করে কাঁপছে। যথেষ্ট হয়েছে, আর না। চেয়ার ঠেলে উঠে বড় আলোটা জ্বেলে দিল। সঙ্গে সঙ্গে শুনল, জল জল করতে করতে সেই স্বরটা ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে। কয়েক মুহূর্ত পরেই অদৃশ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল চেয়ার থেকে। সে রাতে তেড়ে জ্বর এলো অদৃশের। বেহুঁশ হয়ে রইল সারা রাত। পরদিন ডাক্তার দেখে বললেন, ভয়ের কিছু নেই, জ্বরটা কমলে চেঞ্জে নিয়ে যান, ঠিক হয়ে যাবে। 3 দিন পর জ্বর ছাড়ল, কিন্তু অদৃশ্যের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে লাগলুম। ওর গলার স্বর, খাবার রুচি, ব্যবহার সব যেন পাল্টে গেছে। বুঝলুম সেই ঘটনার পর থেকে বুড়ো রাতনা মাঝে মধ্যে ভর করছে ওর ওপর। কি করব ভেবে পেলুম না। নিজেকে বড় দোষী মনে হতে লাগল। ঠিক করলুম 2-4 দিনের জন্য কোথাও ঘুরে আসি। সেই রাতেই একটা ঘটনা ঘটল। আমি আর অদৃশ একই ঘরে শুতুম। হঠাৎ মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেল। কেমন যেন একটা অস্বস্তি। অন্ধকার ঘর, তবু যেন মনে হলো অদৃশ ছটফট করছে। তাড়াতাড়ি ঘরের আলো জ্বালতে গিয়ে দেখি লোকশিখা। টেবিলের ওপর মোমবাতি ছিল। জ্বালিয়ে অদৃশের সামনে ধরলুম। ভয়ে সমস্ত শরীর কেঁপে উঠল। অদৃশের বদলে সেই বুড়ো শুয়ে আছে আমার পাশে। সেই প্রদীপের আলোয় তাকে যেমনটি দেখেছিলুম ঠিক তেমনি। মাথায় একটা বুদ্ধি এলো। তাড়াতাড়ি 1 গ্লাস জল এনে বুড়োর হাঁ মুখে ঢেলে দিলুম। আশ্চর্য, 1 ফোঁটা জলও সে গিলতে পারল না। তেমনি করে শুয়ে শুয়ে ভাঙা গলায় আবার বলল, জল দিলি না? দপ করে ঘরের আলোটা জ্বলে উঠল। কিন্তু আশ্চর্য হয়ে গেলুম, কোথায় বুড়ো? আমার পাশে গভীর ঘুমে তলিয়ে আছে অদৃশ। তবে ওর মুখের ওপর একটা ক্লান্তির ছায়া। তবে কি সবটাই আমার মনের ভুল? পরদিন রাত্রিরে জেগে রইলুম। এর একটা মীমাংসা হওয়া দরকার।
রাত গভীর হতে খুব সন্তর্পণে একটা মোমবাতি জেলে ধরলুম অদৃশ্যের মুখের কাছে। এবার আর ভুল হল না। অদৃশ্যের বদলে আজও সেই বুড়োকে দেখতে পেলুম। অর্থাৎ বুড়োর প্রেতাত্মা অদৃশ্যকে রীতিমতো আশ্রয় করেছে। তাই ছেলেটা দিন দিন রোগা হয়ে যাচ্ছে। সারা রাত ঘুমোতে পারলুম না। মনের মধ্যে এক চিন্তা, কি করে অদৃশ্যকে প্রেতাত্মার হাত থেকে মুক্ত করা যায়। বিদ্যুৎ চমকের মতো মাথায় এলো জল শব্দটি। হ্যাঁ, পার্থিব জল নয়। বুড়ো যে জল চাইছে তার একমাত্র সমাধান পিণ্ডদানে। পরদিন সকালেই গয়ার টিকিট কেটে ট্রেনে উঠে বসলুম। অদৃশ্যকেও সঙ্গে নিলুম। বাড়ির লোককে বললুম চেঞ্জে যাচ্ছি। গয়ায় পৌঁছে দেখলুম অদৃশ্যের মুখে প্রশান্তির ছাপ। প্রেতাত্মার কাছে নামগোত্র পেলুম। পিণ্ডদান শেষ করে বাড়ি ফিরে দেখি অদৃশ্য অবাক হয়ে চেয়ারে বসে আছে। আমাকে দেখে ছুটে এলো। দাদা, দাদা, আমি কোথায়? ঘাম দিয়ে জ্বর ছাড়ল। অদৃশ্য এতদিন পরে আবার স্বাভাবিক স্বরে আমাকে দাদা বলে ডাকল। হালকা মনে ওর মাথায় হাত বুলিয়ে বললুম, চেঞ্জে। তোর অসুখ করেছিল কিনা তাই। আজই আমরা পাটনায় ফিরব। শুনছিলেন ডক্টর গৌরী দের লেখা ছোট গল্প অলৌকিক। আজকের গল্পের পরিচালনায় চন্দ্রা, এডিটিং ও শব্দ সঞ্চালনায় শুভম, গল্প পাঠে রক্তিম, স্টেশন মাস্টার এবং গ্রামবাসীদের ভূমিকায় স্বাগত, গৌতমের চরিত্রে শুভম এবং বৃদ্ধ ও অদৃশ্যের চরিত্রে অত্রিক, পোস্টার ডিজাইন চন্দ্রা। আমাদের এই প্রয়াসে লেখিকা ডক্টর গৌরী দে এবং তার পুত্র ডক্টর অমিত কৃষ্ণ দেকে পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এরকম আরও রোমহর্ষক গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ট্রেইল অফ টেরারকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন।